উম, আমরা প্রথমে আগের দিন আমরা পড়েছিলাম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আগের দিন আমরা পড়েছিলাম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবার এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের পরে আমাদের পড়তে হবে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। এই দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র পড়ার আগে আমাদের চুম্বক সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। যেমন কি, ধর আমরা এখানে একটা চুম্বক রাখলাম, তাহলে আমরা কি জানি এই চুম্বক যদি রাখি, চুম্বকের দুটো মেরু থাকে, একটা এন মেরু একটা এস মেরু, তাই তো? চুম্বকের কটা মেরু থাকে? দুটো মেরু, একটা এন মেরু একটা এস মেরু। তাহলে এই যে এন মেরু এস মেরু থাকে, এই চুম্বকের যদি এখানে রাখি, এর কাছাকাছি ধর একটা লোহা নিয়ে গেলাম এখানটায়, তাহলে লোহাটাকে চুম্বক আকর্ষণ করবে। এর থেকে যদি দূরে এক জায়গায় লোহা রাখি, তাহলে কি আকর্ষণ করবে? করবে না আকর্ষণ। তাহলে চুম্বকের আশেপাশে কিছুটা অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, আমরা জানি, তাই তো? চুম্বকের আশেপাশের কিছুটা অঞ্চল জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে। তাহলে যতটা অঞ্চল জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র, তাই তো? বা ম্যাগনেটিক ফিল্ড, কি বলা হয়? ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। তাই একটা চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা কাজ করে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। তাহলে এই যে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা কাজ করছে চুম্বকের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে, সেটাকে বোঝানোর জন্য একটা জিনিসের সাহায্যে বোঝানো হয়, তাকে বলা হয় চুম্বক বলরেখা বা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক লাইন। কি বলা হয়? চুম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন। কি বলা হয়? চুম্বক বলরেখা। এই চুম্বক বলরেখাগুলো কেমন করে দেখানো হয়? একটা চুম্বকের একটা এন মেরু একটা এস মেরু থাকে। দেখানো হয় যে চুম্বকের এন মেরু থেকে বলরেখাগুলো নির্গত হয়ে এস মেরুর দিকে যাচ্ছে। মানে এর অভিমুখটা কোন দিকে? না চুম্বকের বাইরে দিয়ে যখন যাবে এন মেরুর থেকে এস মেরুর দিকে যায়, এরকম। ঠিক আছে? আর যখন ভিতর দিয়ে যাবে তখন কোন দিকে যাবে? এস মেরুর থেকে এন মেরুর দিকে। তাহলে চুম্বকের বাইরে দিয়ে যখন এই চুম্বক রেখাগুলো যায়, কোন দিক থেকে কোন দিকে যায়? এন মেরুর থেকে এস মেরুর দিকে। যে এন মেরুর থেকে এস মেরুর দিকে, এন মেরুর থেকে এস মেরুর দিকে। কিন্তু চুম্বকের এই যে এরকম করে এসে এরকম ভিতর দিয়ে যখন যাবে তখন কোন দিক থেকে কোন দিকে গেল? এস থেকে এন মেরুর দিকে। মনে থাকবে? তাহলে এই যে চুম্বক বলরেখা, চুম্বক বলরেখাগুলো কি না আসলে একটা কাল্পনিক রেখা। এই যে আমরা ধর এটা একটা পৃথিবী, এটা পৃথিবীতে আমরা অক্ষরেখা, মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, বিভিন্ন অক্ষরেখা কল্পনা করেছি, তাই তো? কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলো কল্পনা করে নিয়েছি, তাই তো? তারপর এখানে মূল মধ্যরেখা, এখানে দ্রাঘিমা রেখা, এগুলো কি আসলে রেখা রয়েছে? আমরা কল্পনা করেছি। সেরকম এই যে একটা চুম্বক যদি রেখি, তাহলে তার আশেপাশে কি এরকম রেখা আসলে রয়েছে? নেই। কিন্তু এর যতটা আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা রয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা হলো একটা রেখা কল্পনা করে নিয়েছি, তাকে বলা হয় চুম্বক বলরেখা। আর এই চুম্বক বলরেখাগুলোর অভিমুখ কেমন ধরে নেওয়া হয়েছে? না চুম্বকের বাইরে দিয়ে যখন যাচ্ছে তখন কোন দিক থেকে কোন দিকে? না এন মেরুর থেকে এস মেরুর দিকে। আর যখন ভিতরের দিকে যখন যাচ্ছে তখন এস মেরুর থেকে এন মেরুর দিকে, মানে উত্তর থেকে দক্ষিণ বাইরে দিয়ে গেলে, আর ভিতর দিয়ে গেলে দক্ষিণ থেকে উত্তরে। ঠিক আছে? এই চৌম্বক বলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন বললাম, বাইরে দিয়ে যখন যাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, ভেতর দিয়ে গেলে দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরুর দিকে। আর এই চৌম্বক বলরেখাগুলো কখনো কাউকে স্পর্শ করে না। এই যে চৌম্বক বলরেখাগুলো কাউকে স্পর্শ করেনি, মানে কখনো কাউকে ছেদ করবে না। ঠিক আছে? এরকম আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোরা বই থেকে পড়বি, যেটা বুঝতে পারবি না বলবি। ঠিক আছে? তাহলে আমরা এর আগের চ্যাপ্টারে, মানে এর আগের দিন পড়িয়েছিলাম একটা কারেন্টের তার রয়েছে, এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এর আশেপাশে কি তৈরি হয়? না চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাই তো? এবার এখানে যখন আমরা একটা চুম্বককে নিয়ে আসছিলাম, তাহলে এই দুটো চুম্বক ক্ষেত্র একে অপরের উপর ক্রিয়া করছিল এবং এই চুম্বকের উত্তর মেরুটা ঘুরে যাচ্ছিল, ঘোরা শুরু করে দিচ্ছিল। তাই পড়েছিলাম তো নাকি? তাহলে আমরা এই যে আগের দিন পড়েছিলাম যে একটা কারেন্টের তার ছিল, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এবার এর কাছে একটা চুম্বক নিয়ে আসলাম, তাহলে এই চুম্বকটা কোন দিকে ঘুরবে, তাই তো? সেটার অভিমুখ আমরা নির্ণয় করেছিলাম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে, অ্যাম্পিয়ারের সাঁতার কাটার নিয়মের সাহায্যে। আজকে আমরা কি করব? না ধর একটা কারেন্টের তার রয়েছে, এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, তাই তো?
তাহলে এই যে কারেন্টের তারের মধ্যে দিয়ে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এর আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হলো তার অভিমুখ কী হবে? মানে আশেপাশে তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানে কি রয়েছে? চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? দু রকম থাকতে পারে চুম্বক বলরেখা, একটা এই দিক থেকে এই দিকে যেতে পারে, অথবা এই দিক থেকে এই দিকে যেতে পারে। মানে এই চুম্বক বলরেখাটা কি এরকম যাচ্ছে, আর এটা কি এইরকম যাচ্ছে। বুঝছিস না বুঝছিস না? উল্টো না, ভুল দেখালাম। একটা চুম্বক বলরেখা কি এরকম যাচ্ছে, আর একটা চুম্বক বলরেখা কি এরকম আসছে, এরকম যাচ্ছে একটা, আর একটা কি এরকম যাচ্ছে। তাহলে দু রকম অভিমুখ হতে পারে, তাই তো? তাহলে কোন দিকে কারেন্ট গেলে চুম্বক বলরেখা কেমন হবে সেটা নির্ণয় করার জন্য আমরা আজকে পড়ব দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র, বানান ভুল হতে পারে, ঠিক আছে? তাহলে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র কি বলে না, আমাদের দক্ষিণ হস্ত মানে ডান হাত, দক্ষিণ হাত মানে কোনটা? ডান হাত, ঠিক আছে? তাহলে দক্ষিণ হস্ত মানে কি? এটা ধর ডান হাত, এই ডান হাতকে যদি আমরা মুট করি, ঠিক আছে? ডান হাতকে কি করলাম? মুট করলাম। আচ্ছা, এই দক্ষিণহস্ত মুষ্টি সূত্রতে কি বলছে না, দক্ষিণহস্ত মুষ্টি সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব যে একটা কারেন্টের তার রয়েছে, তার মধ্য দিয়ে একদিক থেকে একদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এই কারেন্টের তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তাহলে তার আশপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। তাহলে এই চুম্বক ক্ষেত্রের, চুম্বক ক্ষেত্র মানে কি বললাম? চুম্বক ক্ষেত্র মানে চুম্বক বলরেখা। তাহলে এই চুম্বক বলরেখার অভিমুখটা কেমন হবে সেটা নির্ণয় করবো আমরা এই দক্ষিণহস্ত মুষ্টি সূত্রের সাহায্যে। মানে ধরো এই একটা কারেন্টের তার রয়েছে, এই যে কারেন্টের তারের থেকে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে? এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এর আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানে কি? আশেপাশে কি রয়েছে? এরকম চুম্বক বলরেখা রয়েছে। তাহলে এই চুম্বক বলরেখাগুলোর অভিমুখ কেমন হয়েছে, কেমন চুম্বক বলরেখার অভিমুখ হবে সেটা আমরা নির্ণয় করব এই দক্ষিণহস্ত মুষ্টি সূত্রের সাহায্যে। মানে এই দিক থেকে এদিকে যদি কারেন্ট যায়, তাহলে চুম্বক বলরেখাগুলো কি এই দিক থেকে এরকম ভাবে রয়েছে, না এরকম ভাবে রয়েছে চুম্বক বলরেখাগুলো? কোন দিক থেকে রয়েছে ওই মুখটা চুম্বক বলরেখার সেটা নির্ণয় করা হয় এই দক্ষিণহস্ত মুষ্টি সূত্রের সাহায্যে। সূত্রটা কি বলছে না, আমাদের দক্ষিণ হাত, দক্ষিণ হাত মানে কি? ডান হাত। তাহলে দক্ষিণ হাত এটা ডান হাত। তাহলে এই ডান হাতকে যদি আমরা মুষ্টি করি, মুষ্টি করি, মুষ্টি করা মানে কি? মুঠো করলাম। মুঠো যদি করি, তাহলে বুড়ো আঙুলটা দিয়ে, এটা বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটা দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বুড়ো আঙুলটা কিসের অভিমুখ নির্দেশ করবে? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে বাকি আঙুলগুলো কি করবে না, চৌম্বক বলরেখার বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। দক্ষিণহস্ত মুষ্টি সূত্র কি বললো? আমাদের দক্ষিণ হাতকে যদি মুষ্টি করি, তার বুড়ো আঙুল দিয়ে যদি কি হয় না, বুড়ো আঙুল দিয়ে যদি আমরা চৌম্বক, বুড়ো আঙুল দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয়, তাহলে বাকি আঙুলের অগ্রভাগগুলো দিয়ে, বাকি আঙুলের এই অগ্রভাগ দিয়ে কি করা হবে না, চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ। যেমন আমরা বলছিলাম এই যে এখান থেকে যদি আমরা দেখি না, আমাদের এটা ডান হাত, দক্ষিণহস্ত মুষ্টি সূত্র, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। ধর এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছিল, এইদিকে কারেন্ট যাচ্ছিল, বুড়ো আঙুল দিয়ে কারেন্টের অভিমুখ নির্দেশ করছে। বাকি আঙুলগুলো দিয়ে কি হবে না, চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। কিসের অভিমুখ না, চৌম্বক বলরেখা। তাহলে এই বাকি আঙুলগুলো দিয়ে চৌম্বক বলরেখা, তাহলে চৌম্বক বলরেখাগুলো কিরকম রয়েছে? এরকম ঘুরছে, এরকম, এরকম, তাই তো, এরকম ঘুরছে। ক্লিয়ার? এবার কারেন্টের অভিমুখ যদি উল্টো হয়ে যায়, মানে ধর কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে আমরা কি করবো? এরকম, তাই তো? তাহলে দক্ষিণ হাতের বুড়ো আঙুল দেখি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে, তাহলে বুড়ো আঙুল দিয়ে কারেন্টের অভিমুখ নির্দেশ করা হচ্ছে। বাকি আঙুলগুলো যেগুলো রয়েছে, বাকি আঙুলের অগ্রভাগ কিরকম রয়েছে? এরকম, তাই তো? বাকি আঙুলের অগ্রভাগ দিয়ে চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে চুম্বক বলরেখা কিরকম রয়েছে না, এরকম ঘুরছে, এরকম, তাই তো? এরকম রয়েছে চুম্বক বলরেখাগুলো, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? দক্ষিণহস্ত মুষ্টি সূত্র ব্যাপারটা কেমন হলো তাহলে? ধর কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে, কারেন্টের অভিমুখ এটা। তাহলে আমরা আমাদের ডান হাত দিয়ে তড়িৎ প্রবাহের ডান হাতের মুষ্টি করলাম, বুড়ো আঙুল দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। এই যে বুড়ো আঙুল দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। তাহলে বাকি আঙুল দিয়ে কী করবে? চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ হবে। তাহলে এইদিকে কারেন্ট যাচ্ছে, বুড়ো আঙুল দিয়ে কারেন্টের অভিমুখ নির্দেশ করা হচ্ছে, তাহলে বাকি আঙুল দিয়ে কী করবে? চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ হবে। তাহলে এই বাকি আঙুলগুলো এরকম কাজ করছিল, মনে আছে? এরকম। তাহলে চুম্বক বলরেখাগুলো কীরকম আসবে?
এখান দিয়ে এরকম হয়ে এরকম, তাই তো এরকম হবে নির্দেশ। ক্লিয়ার? কারেন্টের অভিমুখ যদি উল্টো হয়ে যায়, মানে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরে উল্টো, এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে না এই দিকে বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হচ্ছে, তাহলে বাকি আঙুলগুলো দিয়ে, এই যে বাকি আঙুলগুলো দিয়ে চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ হবে। ঠিক আছে? এরকম, তাহলে চুম্বক বলরেখার অভিমুখ কেমন হবে না এরকম। ঠিক আছে? মানে কিরকম আসছে, বাকি আঙুলগুলোতে এরকম হবে, তাই তো? মানে হলো এরকম যাচ্ছে, এরকম গিয়ে এরকম আসবে। ক্লিয়ার? আর এটা এরকম গিয়ে এর ভিতরে এরকম আসছে। ক্লিয়ার তো? এরকম আসছে। ঠিক আছে? এবার আমরা যেটা পড়বো সেটা হলো সলিনয়েড। কি পড়বো না সলিনয়েড। সলিনয়েড কিছুই না, একটা সিম্পল ব্যাপার। একটা আমাদের চুম্বক পদার্থ রয়েছে। চুম্বক পদার্থ মানে কি? চুম্বক পদার্থ মানে চুম্বক নয়, কিন্তু চুম্বক আর চুম্বক পদার্থ আলাদা। চুম্বক পদার্থ মানে কি? যেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাকে বলে চুম্বক পদার্থ। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো চুম্বক দ্বারা আকর্ষণ হয়, তাই এদের বলা হয় চুম্বক পদার্থ। তো এরকম যে কোনো চুম্বক পদার্থ নিলাম, ধর লোহার একটা চোঙা আকৃতির, একটা চোঙের মতো দেখতে এরকম চুম্বক পদার্থ নিলাম, মানে এর ভিতরে নিরেট হতে হবে। ঠিক আছে? নিরেট। তাহলে একটা চোঙাকৃতি চুম্বক পদার্থ নিয়ে তার উপর দিয়ে যদি আমরা একটা তার পেঁচিয়ে দিই, তার উপর দিয়ে কী করছি না তার পেঁচাচ্ছি, অন্তরিত তার। অন্তরিত তার হতে মানে কি? মানে এই তারের উপরে কিছুর একটা আবরণ থাকতে হবে। ঠিক আছে? মানে তারের উপরে কোনো কিছুর আবরণ না থাকলে হবে না, তারের উপর একটা আবরণ থাকতে হবে। মানে যেরকম আমাদের কারেন্টের তারের উপরে একটা পিভিসির আবরণ থাকে, সেরকম একটা আবরণ থাকতে হবে। ঠিক আছে? তাহলে একটা অন্তরিত পদার্থ নিলাম। ঠিক আছে? পিভিসির মতো অত মোটা আবরণ না, ওর থেকে পাতলা আবরণ হলেও হয়। ঠিক আছে? তাহলে এরকম একটা চোঙাকৃতি আমরা চুম্বক পদার্থ নিলাম, তার উপরে অন্তরিত পরিবাহী তার, একটা পরিবাহী তার মানে কারেন্ট যায় এরকম একটা তার, অন্তরিত মানে তার উপর একটা আবরণ থাকবে, এরকম তার এর উপর এরকম পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দিলে যেটা দেখতে হয় তাকে বলা হয় সলিনয়েড। এটাকে কি বলবো আমরা? সলিনয়েড। মানে অনেকটি স্প্রিংয়ের মতো দেখতে হয়ে গেল ওর উপরে, এটাকে বলা হয় সলিনয়েড। এই সলিনয়েডের দেখ দুটো প্রান্ত পেলাম, তাই তো? এই দুটো প্রান্তে ধর আমরা কারেন্ট দিয়ে দিলাম, মানে এটা প্লাস প্রান্তে এটা মাইনাস প্রান্তে একটা ব্যাটারি দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি। তাহলে কারেন্ট প্লাসের থেকে মাইনাসের দিকে যায় জানি আমরা, তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে। তো এর মধ্যে দিয়ে এখন কারেন্ট যাবে, এই যে চোঙাকৃতি চুম্বক পদার্থটা ছিল, এটা একটা চুম্বকের পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? চুম্বকে। এর এই দিকটা হয়ে যাবে এন মেরু, বা যেই দিকটা যেই মেরু হতে পারে, এই দিকটা ধর এস মেরু হয়ে গেল, এই দিকটা এন মেরু হয়ে গেল। কোনটা কোন মেরু হবে সেটাও বের করা যায় সূত্রের সাহায্যে, অত কিছু আর বলছি না আমি। তাহলে একটা সলিনয়েড রয়েছে, সেই সলিনয়েড মানে কি? একটা চৌম্বক পদার্থ, তার উপর দিয়ে যদি আমরা একটা অন্তরিত পরিবাহী তার জড়িয়ে দিই, তাহলে তাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েডের আমরা দুটো প্রান্তে যখন তড়িৎ প্রবাহ পাঠালাম, তখন এটা একটা চুম্বকে পরিণত হয়ে যাবে এই সলিনয়েডটা, তাই তো? এর একদিকে এন মেরু সৃষ্টি হলো, একদিকে এস মেরু সৃষ্টি হলো। তাহলে আমরা জানি কি এন মেরু এস মেরু সৃষ্টি হলে কী হবে? এর আশেপাশে চৌম্বক বলরেখা তৈরি হবে। চৌম্বক বলরেখা কীভাবে কোন দিকে যায়? এন মেরুর থেকে এস মেরুর দিকে। যখন বাইরে দিয়ে যাবে কোন দিক থেকে কোন দিকে যাবে? এন থেকে এস মেরুর দিকে। আর ভিতর দিকে গেলে এস থেকে এনের দিকে। ব্যাস, এটাই হলো সলিনয়েড। দেখ, এর আগে আমরা কি পড়েছিলাম না, ফ্লেমিংয়ের বামহস্ত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়ানোর সময় আমরা কি পড়েছিলাম না, এই একটা ধর কারেন্টের তার রয়েছে, এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, তাহলে এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, তাই তো? এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। তাহলে এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে, তাই তো, এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, এবং এর কাছাকাছি আমরা একটা চুম্বক শলাকা নিয়ে গেছিলাম। চুম্বক শলাকার এন মেরু আর এস মেরু রয়েছে। তাহলে এই চুম্বক ক্ষেত্র আবার এই চুম্বক শলাকার একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, দুটোর আকর্ষণ বিকর্ষণের ফলে এই চুম্বক ক্ষেত্র, এই চুম্বক শলাকাটায় একটা দিকে ঘোরা শুরু করে দিয়েছিল, তাই তো? এই চুম্বক শলাকাটা কোন দিকে ঘুরবে সেটা দিক নির্ণয় করেছিলাম আমরা এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে। এবার ধর ব্যাপারটা এরকম হলো যে এরকম একটা চুম্বক রয়েছে,
চুম্বকের এন মেরু রয়েছে, আচ্ছা এরকম সহজ করেই বোঝায়। আর এই একটা চুম্বক রয়েছে, এই চুম্বকের একটা এন মেরু রয়েছে, একটা এস মেরু রয়েছে, তাই তো? তাহলে এন মেরু এস মেরু রয়েছে মানে কি, এর আশেপাশেও কি রয়েছে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, চুম্বক বলরেখা রয়েছে এরকম, তাই তো? একটু আগে বলানো এরকম চুম্বক বলরেখা রয়েছে। তাহলে এর পাশ দিয়ে ধর একটা কারেন্টের তার রেখে দিলাম। তাহলে এই কারেন্টের তারের মধ্যে দিয়ে ধর কারেন্ট যাচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে? তাহলে এই কারেন্টের তারটা কোন দিকে ঘোরা শুরু করে দেবে, বুঝতে পারছিস না? তাহলে চুম্বকটা একটা কোনো কিছুর সাথে আটকানো রয়েছে, পুরো নাট বোল্ট দিয়ে ফিক্সড করা, আর এই কারেন্টের তারটা খোলা রয়েছে। আর এরকম একটা কারেন্টের তার রয়েছে, এর মধ্যে এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এর মধ্যে কারেন্ট যাওয়ার ফলে এর আশেপাশেও তো একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে নাকি? হবে তো। আবার এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাহলে দুটোর আকর্ষণ বিকর্ষণের ফলে এটা তো একটা ফিক্সড হয়ে রয়েছে। তাহলে এই যে কারেন্টের তারটা, এটা চারিদিকে ঘোরা শুরু করে দেবে, তাই তো? কোনো দিকে ঘুরতে শুরু করে দেবে, হ্যাঁ কি না? তাহলে এই কারেন্টের তারটা কোন দিকে ঘুরবে সেটা নির্ণয় করবো আমরা এখন। আবার বলছি, ধর এই একটা চুম্বক রয়েছে যার একটা এন মেরু একটা এস মেরু, তাহলে এর আশেপাশে কি তৈরি হলো, চুম্বক ক্ষেত্র। এবার এর পাশে একটা ধর কারেন্টের তার নিয়ে গেলাম, কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে, তাই তো? তাহলে এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে এর আশেপাশেও কি তৈরি হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, একটু আগেই বললাম যে দুটো চুম্বক ক্ষেত্রের আকর্ষণ বিকর্ষণের ফলে। এবার এই এটা ফিক্সড রয়েছে চুম্বকটা, তাই তো? তাহলে এখন কোনটা ঘোরা শুরু করে দেবে, এই কারেন্টের তারটার চারিদিকে ঘোরা শুরু করে দেবে, বা যাই হোক কোনো দিকে ঘুরতে শুরু করবে। তাহলে এই কারেন্টের তারটা কোন দিকে ঘুরবে সেটা আমরা বের করব। আগেরটাই কি ছিল না, কারেন্টের তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, চুম্বক শলাকাটা ছোট চুম্বক শলাকা ছিল, তাই চুম্বক শলাকাটা কোন অন্যদিকে ঘোরা শুরু করে দিচ্ছিল। চুম্বকটা এখানে ফিক্সড আটকানো রয়েছে, কারেন্টের তারটা রয়েছে, তাহলে কোন দিকে ঘুরবে সেটা আমরা বের করব। তাহলে এই কারেন্টের তারটা কোন দিকে ঘুরবে সেটা বের করার জন্য বিজ্ঞানী ফ্লেমিং একটা সূত্র দিয়েছিল, তাকে বলা হয় ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি বিপরীত করো, ঠিক আছে? একদম সহজ। আমরা তাহলে এর আগে যেটা পড়েছিলাম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মে কি ছিল না, একটা কারেন্টের তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল, মানে যেরকম সিম্পল এই যে একটা কারেন্টের তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল। এবার এর কাছে একটা ধর আমরা চুম্বক শলাকা নিয়ে এসেছিলাম, মানে ধর ছোটই একটা চুম্বক শলাকা নিয়ে এসেছিলাম। তাহলে কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, চুম্বক শলাকারও একটা চুম্বক ক্ষেত্র রয়েছে। তাহলে দুটোর আকর্ষণ বিকর্ষণে চুম্বক শলাকাটা ঘুরতে শুরু করে দিয়েছিল, তাই তো? তাহলে এখানে কার উপরে কার ক্রিয়া হয়েছিল মনে আছে না? কি না, এটা চুম্বকের উপর। এই যে চুম্বকের উপর ক্রিয়াটা হলো, কে ঘুরলো, চুম্বক ঘুরলো। তাহলে এটা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া হলো, তাই তো? কারেন্ট যাওয়ার ফলে চুম্বকটা ঘুরেছে, তাহলে কার উপর ক্রিয়া হয়েছে, চুম্বকের উপরে ক্রিয়াটা হয়েছে, তাই চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া হয়েছে। এখন আমরা কি বললাম না, একটা ধর একটা চুম্বক শলাকা রয়েছে, এই যে একটা ধর একটা চুম্বক রয়েছে, এই যে একটা চুম্বক, এর একটা এন মেরু একটা এস মেরু, দুটো দুই মেরু রয়েছে, এটা ফিক্সড ধর, এটা ঘুরতে পারবে না। তাহলে এন মেরু এস মেরু রয়েছে, আর এই যে কারেন্টের তার, এর মধ্যে দিয়ে ধর কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এরও এই চুম্বক শলাকার একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দুটো যখন কাছাকাছি আসছে তখন কি হবে না, তখন এখন কারেন্টের তারটা ঘোরা শুরু করে দেবে, তাই তো? নাকি কারেন্টের তারটা এরকম ঘোরা শুরু করে দেবে। তাহলে এইটা এখানে কার উপর কার কি হলো, এখানে কে ঘুরছে, মানে তড়িৎবাহী পরিবাহীটা ঘুরছে। তাহলে এটা কি তড়িৎ প্রবাহের উপর, মানে কারেন্টের তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এখানে কার উপরে ক্রিয়া হলো, তড়িৎ প্রবাহের উপর ক্রিয়া হলো। তাহলে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, কে ক্রিয়া করলো, চুম্বক। তাহলে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, আর আগেরটা কি ছিল, চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। আর এটা কার উপর ক্রিয়া হলো, তড়িৎ প্রবাহের উপর ক্রিয়াটা করলো, কে করলো, চুম্বক। তাহলে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তাহলে এখন আমরা পড়বো এই কারেন্টের তারটা কোন দিকে ঘোরা শুরু করবে। এটাই হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মই হলো কি না, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তাহলে এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কি বললো ফ্লেমিং না, বললো তিনটে জিনিস, দেখ তিনটে পয়েন্ট মেনলি। কি পয়েন্ট না, প্রথম হলো চুম্বক ক্ষেত্র, এই যে চুম্বক শলাকাটা রয়েছে তার আশেপাশে কি তৈরি হয়েছে, চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র। সেকেন্ড পয়েন্ট কি, এই যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কোন দিকে যাচ্ছে সেটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট কি না, এই তড়িৎবাহী পরিবাহী, তাই তো? তড়িৎবাহী পরিবাহী
এই যে তড়িৎবাহী পরিবাহীটা কোন দিকে ঘোরা শুরু করবে, তাই তো? সেটা হলো থার্ড পয়েন্ট। তিনটে পয়েন্ট, একটা হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কিরকম রয়েছে, তাই তো? আর সেকেন্ড পয়েন্ট কি, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আর থার্ড পয়েন্ট কি, না এই যে তড়িৎবাহী পরিবাহীটা, এই যে একটা কারেন্টের তার, তো এই কারেন্টের তারটাকে আমরা কি বলবো না তড়িৎবাহী পরিবাহী, মানে তড়িৎ বহন করছে এমন পরিবাহী। তড়িৎ মানে কারেন্ট, বাহী মানে কি বহন করছে এমন একটা পরিবাহী। তড়িৎবাহী পরিবাহী কোন দিকে ঘুরবে, এর গতিটা কোন অভিমুখে হবে সেটা। তাহলে তিনটে পয়েন্ট ক্লিয়ার। তাহলে এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কি বললো না, ফ্লেমিং বললো বাম হস্ত মানে কি বাম হাত হবে, এখন এখন ডান হাত না কিন্তু, তাহলে আমাদের বাম হাতের, তাই তো? এটা ধরো আমাদের বাঁ হাত। ফ্লেমিং বললো বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টি, বৃদ্ধাঙ্গুষ্টি মানে এটা বৃদ্ধাঙ্গুষ্টি তর্জনী, তর্জনী মানে এটা তর্জনী। আমরা যদি কারোর সঙ্গে ঝগড়া করি তাহলে এরকম ঝগড়া করি না, তর্জনী তুলে ঝগড়া করা হয়, ঠিক আছে? তাহলে এটা হলো তর্জনী, তাহলে এটা বৃদ্ধাঙ্গুষ্টি, এটা তর্জনী। আর মাঝখানে যেটা রয়েছে এই পাঁচটা আঙুলের মধ্যে মাঝে যেটা রয়েছে তাকে কি বলা হয়, মধ্যমা। তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী এবং মধ্যমা, ঠিক আছে? এই লাস্টের দুটো না কিন্তু, অনামিকার কনিষ্ক বাদে, ঠিক আছে? তাহলে এটা বৃদ্ধাঙ্গুষ্টি, এটা তর্জনী, আর এটা মধ্যমা। আগে ভালো করে বুঝে নে কিন্তু সবাই, এটা কি বৃদ্ধাঙ্গুষ্টি, এটা কি তর্জনী যেটা দিয়ে ঝগড়া করা হয়, ঠিক আছে? আর মাঝেরটা এটাকে বলে মধ্যমা, মাঝে তাই মধ্যমা নাম, ঠিক আছে? সব থেকে বড় যেটা। তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখতে হবে। সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখ, এই যে সমকোণে রেখে আমাদের প্রসারিত করতে হবে, মানে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আঙুল তিনটে। তাহলে দেখ, বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখেছি। 90 ডিগ্রি কোণে হয়েছে নাকি, দেখ এই যে এই দুটোর মাঝে কত ডিগ্রি কোণ, 90 হয়েছে। এই দুটোর মাঝে কত ডিগ্রি, 90। তারপরে এই দুটোর মাঝে কত ডিগ্রি, 90। দেখ 90 ডিগ্রি হয়েছে, সমকোণ হয়েছে তো। তাহলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী আর মধ্যমা, এই তিনটাকে কি করলাম না সমকোণে রেখে দিলাম। সমকোণে রেখে প্রসারিত করতে হবে, প্রসারিত করতে মানে টান টান করে ছড়িয়ে দিতে হবে। তাহলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে যদি সমকোণে রেখে, পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি প্রসারিত করি, তবে তর্জনী দিয়ে, এই যে তর্জনী, এই তর্জনী দিয়ে যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হয়, কার অভিমুখ না চুম্বক ক্ষেত্র, ওই যে চুম্বক শলাকা ছিল তার যে ক্ষেত্রটা, তার অভিমুখ নির্দেশ করা হচ্ছে কোন দিক দিয়ে, তর্জনী দিয়ে, ঠিক আছে? এই যে মধ্যমা, মধ্যমা দিয়ে কিসের অভিমুখ নির্দেশ করা হবে না, মধ্যমা দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হবে, মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার অভিমুখ যদি মধ্যমা দিয়ে নির্দেশ করা হয়, তাহলে এই বুড়ো আঙুলটা যেদিকে রয়েছে সেই দিকে কারেন্টের তারটা ঘোরা শুরু করে দেবে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্টিতে কি হবে না তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করা হবে, তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করা হবে বৃদ্ধাঙ্গুষ্টিতে। ক্লিয়ার? তাহলে বাঁ হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি প্রসারিত করি, তর্জনীতে কিসের অভিমুখ নির্দেশ করা হবে, চৌম্বক ক্ষেত্রে। মধ্যমাতে কিসের অভিমুখ নির্দেশ করা হবে, মধ্যমাতে কার, তড়িৎ প্রবাহের অভিমুখ, কারেন্ট কোন দিকে যাচ্ছে তার অভিমুখ নির্দেশ করা হবে। তাহলে বুড়ো আঙুলতে কি হবে, বুড়ো আঙুলতে এই তড়িৎ বাহী যে পরিবাহীটা রয়েছে মানে কারেন্টের তারটা রয়েছে সেটা কোন দিকে ঘুরবে সেটার অভিমুখ নির্দেশ করা হবে কোন দিক দিয়ে না এই বৃদ্ধাঙ্গুষ্টিতে। মানে তার চুম্বক ক্ষেত্র এই দিক থেকে এইদিকে রয়েছে, কারেন্ট ধর এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের তারটা কোন দিকে ঘোরা শুরু করে দেবে, বুড়ো আঙুলটা এইদিকে রয়েছে, তাহলে কারেন্টের তারটা এইদিকে ঘোরা শুরু করে দেবে। ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা? ব্যাপারটা ধর এরকম, ধর এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে চুম্বক ক্ষেত্র রয়েছে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে, কারেন্টের তারের মধ্যে দিয়ে ধর কারেন্ট যাচ্ছে এইদিকে নিচ দিয়ে, তাহলে কারেন্টের তারটা কোন দিকে ঘোরা শুরু করে দেবে, কোন দিকে রয়েছে বুড়ো আঙুল এইদিকে না, তাহলে কারেন্টের তারটা এইদিকে ঘোরা শুরু করে দেবে, ঠিক আছে? এটাই হলো আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ক্লিয়ার? এটা মনে রাখার যে অনেকগুলো ট্রিক রয়েছে, যেমন এই যে তর্জনী এরকম রেখেছি, তর্জনী দেখা যাচ্ছে ওই দেখ দূরে দেখা যাচ্ছে মাঠ, তাহলে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ক্ষেত মানে কি মাঠ, তাহলে এই যে তর্জনীতে কি হবে না মাঠ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হবে। আর কারেন্ট টারেন্ট সবসময় লিকটিক হয়ে গেলে কোথায় চলে যায়, মাটিতে চলে যায়, তাহলে এইটা মাটির দিকে মুখ করা রয়েছে, এটাতে হলো তড়িৎ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হবে, কারেন্টের অভিমুখ নির্দেশ করা হবে। আর এই বুড়ো আঙুলতে তাহলে কিসের অভিমুখ নির্দেশ করবো না তড়িৎ বাহী পরিবাহীর গতির অভিমুখ, মানে তড়িৎ বহন করছে সেই পরিবাহীটা তার গতির অভিমুখ, সেটা কোন দিকে ঘুরবে তার অভিমুখ নির্দেশ করা হবে। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আসে তাহলে আমরা কি লিখবো না বাঁ হাতের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টি, তর্জনী এবং মধ্যমা এই তিনটেকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি প্রসারিত করি, সমকোণে রেখে প্রসারিত করে তর্জনীতে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হয়,
মধ্যমাদের যদি পরিবাহীর তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয়, তবে বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে কি হবে না তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করা হবে। ঠিক আছে, এইটা লিখলেই হয়ে যাবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এটা লেখার পরে আমাদের এই হাতের আঙুলের ছবিটা এঁকে কোন দিকে কোনটা লিখে দিতে হবে। দেখবি তোদের বইতে পাশে একটা ছবি আছে, এরকম হাতের একটা ছবি দিয়ে এরকম হাতের আঙুলগুলো এরকম রয়েছে, এইদিকে লিখে দেবি চৌম্বক ক্ষেত্র, এইদিকে লিখে দেবি তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এইদিকে লিখে দেবি তড়িৎ পরিবাহের গতির অভিমুখ। ঠিক আছে, এটা লিখলে এই ছবিটা এঁকে দিলে ভালো হয়। আর যারা যারা এরকম হাতের ছবি আঁকতে পারবি না তারা এরকম তিন দিকে তিনটে তীরচিহ্ন দিয়ে লিখে দিবি চৌম্বক প্রবাহ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎবাহী পরিবাহের গতির অভিমুখ। দেখবি বইতে এই ছবিটাও দেওয়া রয়েছে, তিন দিকে তিনটে তীরচিহ্ন দিয়ে, এটা লিখে দেওয়া হবে যারা যারা হাতের ছবি আঁকতে পারবি না। ঠিক আছে, এই ছবিটা কিন্তু এঁকে দেবি। ঠিক আছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আসলে। তাহলে আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বোঝা শেষ হলো। এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কোথায় কাজে লাগবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, খুব মানে অনেক কিছু জানার আছে, দারুণ লাগবে। এরপরে আমরা যেটা পড়বো বার্লো চক্র। এই বার্লো চক্র যখন আমরা পড়বো সেখানে এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা দেখতে পারবো কীভাবে একটা চাকা ঘুরছে। ঠিক আছে, সেটা সব থেকে ইন্টারেস্টিং। কীভাবে একটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাথে আমরা বুঝবো একটা চৌম্বক ক্ষেত্রে রয়েছে, কারেন্ট একদিকে যাচ্ছে, আর এই বুড়ো আঙুল যেই দিকে রয়েছে সেই দিকে চাকাটা ঘোরা শুরু করে দিচ্ছে, তাই তো, যেভাবে আমাদের ফ্যান ঘরে, তাই তো। সেটাই আমরা এর বার্লো চক্রের কার্যনীতি আছে যেটা, তখন সেটা পড়বো ওখানটায়। তাহলে আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম শেষ হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।